ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, ইসরায়েল ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত ইরানি পার্লামেন্টে। সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ নির্বাচনে অনিয়মের অভিযোগে বাকি ২ জনের বিরুদ্ধেও বিএনপির মামলা। শেষ দিনে নিবন্ধনের আবেদন করে শাপলা প্রতীক চাইল এনসিপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের আশা, আবারও ইসি পুনর্গঠনের দাবি। প্রধানমন্ত্রী থাকার সর্বোচ্চ সময়সীমা নিয়ে মতৈক্য হয়নি এখনো। দ্রুত জুলাই সনদ তৈরিতে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান ঐক্যমত্য কমিশনের। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এখানে কেন যেন অ্যাকিউজ করা হচ্ছে যে এটাই এভাবে করতে হবে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। দেশটির ৩ পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বাংকার বাস্টার বোমায় কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ওয়াশিংটনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পরও ইসরায়েল জুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যরাতে একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র। এক সপ্তাহ ধরে চলা নানা জল্পনা কল্পনা আর শঙ্কা উড়িয়ে ইস্পাহান, ফোর্দো এবং নাতানজ পরমাণু কেন্দ্রে একযোগে হামলা চালালো যুক্তরাষ্ট্র। পুরো অভিযানই পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, অংশ নেয়া আকাশযানগুলোর কোনো ক্ষতি ছাড়াই পুরোপুরি ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যা একটি অসাধারণ সামরিক সাফল্য। That the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। That was their specialty. অভিযানের শতভাগ সফলতা নিশ্চিতে ব্যবহার করা হয় বিশেষ বোমারু বিমান B-2 স্পিরিট, যা পৃথিবীতে একমাত্র বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম। এই বোমা ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে ধ্বংসের সক্ষমতা রাখে। 125টিরও বেশি আকাশযান অংশ নেয় বিশেষ এই অভিযানে। তবে তেহরানের দাবি, আগে থেকেই পরমাণু সরঞ্জাম সরিয়ে নেয় ক্ষয়ক্ষতি হয়েছে সীমিত। হামলার পর ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Congratulations, President Trump. অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছে তা ইতিহাস পাল্টে দেওয়ার মতো। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শাসক গোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ নেয়ার ইতিহাস প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে রাখবে। এদিকে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, তেহরানের জবাবে সকল দায়ভার বহন করতে হবে ওয়াশিংটনকে। এই হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এই ভয়াবহতার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের। চিরস্থায়ী আর ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অবসান ঘটাতেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন। তিনি কূটনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতির অপব্যবহার করে শুধু ইরানের সাথেই বিশ্বাসঘাতকতা করেননি, বরং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর কাছে মাথা নত করেছেন। মার্কিন অভিযানের পরপরই ইসরায়েল জুড়ে কয়েক দফায় মিসাইল হামলা চালায় আইআরজিসি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেল আবিবের একাধিক আবাসিক এলাকায়। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হামলার জেরে এবার হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায় এই তথ্য। রোববার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু সংস্থায় যুক্তরাষ্ট্রের হামলার 24 ঘন্টা না পেরোতেই এমন ঘোষণা। তেহরানের যে কোনো সময় কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত জানিয়েছেন আইআরজিসি কমান্ডার ইসমাইল কোসারি। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 21 মিলিয়ন ব্যারেল তেল
পরিবাহিত হয় সারা বিশ্বে। মোট 20% বা বিশ্বের 1/5 জ্বালানি তেলও পরিবহন করা হয় ইরান নিয়ন্ত্রিত নৌরুটটি দিয়ে, যা বন্ধ হয়ে গেলে মারাত্মক ধসের মুখে পড়বে বিশ্ব বাণিজ্য। চলমান উত্তেজনার মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পারমাণবিক স্থাপনার যুক্তরাষ্ট্রের হামলার পরই এই ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। এরই মাঝে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। জানান, যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ প্রেসিডেন্টের সাথে কূটনৈতিক এবং সামরিক অবস্থান নিয়ে আলোচনা করতেই যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে চলমান অস্থিতিশীলতায় বৈশ্বিক নিরাপত্তার চরম অবনতি ঘটার আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। এদিকে ইরানকে পরমাণু অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা 5 নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উত্তরা পশ্চিম থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে সাবেক সিইসির উত্তরার বাসায় মব সৃষ্টির চেষ্টা করে একদল লোক। কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সালের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, নিরাপত্তার জন্য সাবেক সিইসিকে আপাতত ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। উত্তরা 5 নম্বর সেক্টরের যে হাউস নাম্বার 29 এবং রোড নাম্বার 1/A, সেটা তার নিজের বাসা এবং সেখান থেকে স্থানীয় জনগণ তাকে নেয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে যায়। পুলিশ হেফাজতে দেওয়ার পর এখন বর্তমানে সে ডিবি হেফাজতে আছে। অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্য কাউকে নির্বাচনে জয় করানোর বিষয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় শেরেবাংলা থানায়। এদিকে সংবিধান লঙ্ঘন করে বিগত 3টি বিতর্কিত নির্বাচন হয়েছে, আর এর জন্য দায়ীদের শাস্তির দাবিতে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বিএনপি। এর জন্য দায়ী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 সিইসি সহ নির্বাচন কমিশনারদের। তাদের বিরুদ্ধে আলাদাভাবে শেরেবাংলা নগর থানায় মামলাও করেছে দলটি। তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নির্বাচনী অনিয়মের জন্য কমিশনারদের বিরুদ্ধে শাস্তির কোনো বিধান নেই। 2014 সালে একতরফা নির্বাচনের পর 2018 সালে রাতের ভোট ও সবশেষ 24-এ ডামি ইলেকশন। বিতর্কিত এই 3 নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি। শেখ হাসিনার পাশাপাশি সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য যারা এর সঙ্গে জড়িত আছে তাদের সহ অজ্ঞাত আমরা এফআইআর 19 জনের নাম দেওয়া আছে এবং অজ্ঞাত আরও। এটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে বের করবে কারা এই কাজগুলো করেছিল। নির্বাচন কমিশনের নির্বাচন বিধিমতো করার ক্ষমতা আছে, সংবিধান লঙ্ঘন করছে এটা করার ক্ষমতা আছে। উনি কমিটি করতে পারেন, ওনার ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে পাঠাতে পারেন। না করলে তো ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। বিএনপির অভিযোগ, জাতীয় নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং পক্ষপাতদুষ্ট আচরণে সরাসরি জড়িত ছিলেন তৎকালীন কমিশন। কিন্তু বিদ্যমান আইনে সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুনির্দিষ্ট ধারা নেই। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর শেরেবাংলা নগর থানায় শেখ হাসিনা, সাবেক 3 সিইসি সহ 19 জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে বিএনপির প্রতিনিধি দলটি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার করতে পুরো জাতি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাজধানীর এক হোটেলে বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনারে তিনি বলেন, জুলাই আমাদের সুযোগ দিয়েছে সভ্যতা তৈরির। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও বলেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা এবং জবাবদিহিতা। These tribunals are functioning with full independence, impartiality, and in compliance with due process, necessitating reform so that the judiciary can reclaim its independence, efficiency, and a process initiated under the leadership of Honorable Chief Justice of Bangladesh and being undertaken by the Ministry of Law and Justice of the interim government.
চীন সফরে গেল বিএনপির প্রতিনিধি দল। রোববার রাতে রওনা দেন তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিএনপির মহাসচিব জানান, 5 দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের বৈঠক হবে। সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। এই সফরে আমাদের চীনের উচ্চ পর্যায়ের কিছু কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দেখা হবে এবং দুই দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি চীন এখন অনেক বড় অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটা দেশ। সমমনা দলগুলোকে লন্ডন বৈঠকের আলোচনার সারসংক্ষেপ জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডন বৈঠকের পর নির্বাচনের টানেলে বাংলাদেশ, এখন এটা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েই আলোচনা হয়েছে। আন্দোলনের বিষয়টা সামনের দিকে আমরা কিভাবে অগ্রসর হব এই বৈঠকের পর। এই বৈঠকে তো সকলে সন্তুষ্ট যে কি আমরা একটা নির্বাচনী সময়ের মধ্যে ঢুকেছি, নির্বাচনী টানেলের মধ্যে প্রবেশ করেছি এবং এটাকে আমরা সবাই মিলে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এইগুলোই মূলত আলোচনা হয়েছে এবং সবাই লন্ডন বৈঠকের উপর সন্তুষ্টি প্রকাশ করেছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। বিকেলে নির্বাচন কমিশনে আবেদন জমা দেন তারা। এ সময় নেতারা বলেন, কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়েছে দলটি। এছাড়াও শেষ দিনে নিবন্ধনের আবেদন করেছে আরও কয়েকটি নতুন দল। আবারও ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে জানিয়েছে সরকার। দলীয় প্রতীকে কেউ ভোটে অংশ নিতে চাইলে নিতে হবে ইসির নিবন্ধন। সে আশায় দুপুরের পর নির্বাচন ভবনে আসেন জুলাই আন্দোলনের নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন আবেদন জমা দেন তারা। প্রতীকের তালিকায় শাপলা, কলম, মোবাইল ফোন জমা দিয়েছে এনসিপি। তবে দলটির আশা শাপলা প্রতীকে নির্বাচন করার। আরপিও অনুযায়ী দল নিবন্ধনের শর্ত পূরণ করেই আবেদন দাখিল করেছে এনসিপি। নেতারা দাবি করেন, জয়ী হয়ে সরকার গঠন করবেন তারা। আবারও দাবি জানান ইসি পুনর্গঠনের। আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে যে আবেদন দাখিল করেছে সেখানে আমরা 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি। নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। বিকেলে জেলা ও উপজেলার কমিটির তালিকা নিয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জমা দেন দলের প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র। প্রবাসী ভোটাধিকারের যে বিষয়টি, সেই বিষয়টি বলেছি। সেখানে জাতীয় নাগরিক পার্টির যে প্রস্তাবনা এর আগেও ইলেকশন কমিশনে এসে দিয়ে যাওয়া হয়েছিল, সেটি সম্পর্কে আমরা আমাদের জোর দাবি জানিয়েছি যাতে প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হয়। এর আগে দুপুরে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জনজোট পার্টি বাজপা, বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি, বাংলাদেশ সমতা পার্টি সহ বেশ কয়েকটি দল। সবশেষ হিসেব অনুযায়ী নির্বাচন কমিশনে 2 ডজনের বেশি দল নিবন্ধনের আবেদন জানিয়েছে। গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। সে অনুযায়ী দল নিবন্ধনে আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, এই প্রস্তাবে 3টি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 72 সংবিধানের মূলনীতির পরিবর্তনে অধিকাংশ দলের মত থাকলেও আপত্তি ছিল সিপিবি সহ বামপন্থী দলগুলোর। মূলনীতির বিষয়ে গণভোটের দাবিও তোলেন কেউ কেউ। প্রধানমন্ত্রী একক ক্ষমতা কমিয়ে আনতে উচ্চকক্ষে ক্ষমতার বিন্যাসের পক্ষে অনেক রাজনৈতিক দল। তবে বিএনপি বলছে, একজন স্বৈরাচার হয়েছিল, সেটি মাথায় নিয়ে এই প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেয়া ঠিক হবে না। 2 দিন বিরতির পর আগামী বুধবার আবারও বৈঠকে বসবে দলগুলো। একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা
নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। অনেক মেটিকুলাস আলোচনা হচ্ছে, অনেক ডিটেল পুঙ্খানুপুঙ্খ আলোচনা বিশ্লেষণ হচ্ছে, কিন্তু একদম শেষের দিকে গিয়ে আমরা কোথায় যেন একটা আটকে যাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে। 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থান তার প্রতিফলন ঘটিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে। করোনা ভাইরাসের খবর। দেশে 24 ঘন্টায় করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 36 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মোট 621 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার 5.80%। 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের 4 জন পুরুষ এবং 1 জন নারী। এদের মধ্যে চট্টগ্রামে 2 জন, ঢাকা, কুমিল্লা এবং রাজশাহীতে 1 জন করে মারা গেছেন। ভারতের ভিসা পাইয়ে দেয়ার নামে প্রতারণার অভিযোগে রাজধানীতে জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি ট্রিপ এয়ার ট্রাভেল এজেন্সির মালিক বদরুল আলম। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বদরুল দীর্ঘদিন ধরেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে কৃত্রিম ভিড় তৈরি করে সাধারণ ভিসা প্রত্যাশীদের আবেদন প্রক্রিয়া বাধাগ্রস্ত করত। এতে অনেকেই পড়তেন ভোগান্তিতে। বাধ্য হয়ে বদরুলের সহযোগীদের দ্বারস্থ হতেন অনেকে। এই সুযোগে সারা দেশে ছড়িয়ে থাকা বদরুলের সহযোগী দালাল এবং এজেন্টরা ভিসা প্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। আর এই চক্র সম্পর্কে একাধিক অভিযোগ জমা হয় ইন্ডিয়ান ভিসা সেন্টার আইফ্যাকে। আমরা নিয়মিত মামলা রুজু করে তাকে কোর্টে পাঠিয়ে দিচ্ছি। ওই যে বিভিন্ন মানুষের থেকে টাকা নিয়ে কি ভিসা দিবে এরকম নিচ্ছে বোধহয় যমুনার থেকে একজনের ইন্ডিয়ান এম্বাসি ওদেরকে ধরে রাখছে, ওরাই ধরে আমাদের কাছে দিচ্ছে। এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।